ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের ঘটনা দেশের গণতন্ত্র বিকাশের পথে বাধা হয়ে দাঁড়াবে। এই ঘটনা ভারতের ইন্ধন কিনা তা তদন্ত করে দেখতে হবে। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর বসুন্ধরা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। মিরপুর ডিওটিএস থেকে আছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিজিটিং ফেলো অধ্যাপক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং বাংলা মোটর থেকে আমাদের সাথে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক জাহিদ হাসান। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যদি শুরুতেই জাহিদ হাসানকে দিয়ে শুরু করি। জাহিদ হাসান, ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর আগুনের ঘটনায় ছাত্র জনতা ভারতের পাতা ফাঁদে পা দিয়েছে এমনটা মনে করছেন অনেকে। ভারতের উস্কানির বিরুদ্ধে আর কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে মনে করেন? জি, ধন্যবাদ। আমি মনে করি যে ভারতের কোনো পাতানো ফাঁদে বাংলাদেশের ছাত্র জনতা পা দেয়নি, বরং ভারতের যে একটা আঞ্চলিক আধিপত্যবাদ আমরা লক্ষ্য করেছি গত 16 বছরে, সেই আঞ্চলিক আধিপত্যবাদের বিরুদ্ধে গতকাল ছাত্র জনতা তাদের অবস্থানকে নিশ্চিত করেছে। দেখুন, আমরা দেখলাম যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা তিনি বলছেন বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে তিনি ভাষণ দিবেন। দেখুন, এই বাংলাদেশের ছাত্র সমাজকেই গত জুলাই অগস্টে তিনি নির্মমভাবে তার পুলিশ দিয়ে, তার ছাত্রলীগ দিয়ে, যুবলীগ দিয়ে, আওয়ামী লীগ দিয়ে নির্মমভাবে হত্যা করেছিলেন। প্রায় 2000-এর অধিক শহীদ আমরা দেখেছি এই মাত্র 20 দিনে। সুতরাং সেই ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেওয়া এটা মূলত একটি ধৃষ্টতামূলক কর্মকাণ্ড। একই সঙ্গে দেখুন, এই ধানমন্ডি ৩২ নম্বরের যে বাড়িটি, এই বাড়িটিকে এক রকমের আওয়ামী লীগের কেবলা বানানো হয়েছিল। এই ৩২ নম্বরের পাশ দিয়ে, বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটি, সেই রাস্তাটি জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল না। এই রাস্তা সিটি কর্পোরেশনের, এই রাস্তা জনগণের ট্যাক্সের টাকায় এই রাস্তা তৈরি হয়েছে। সুতরাং এই যে এই এলাকাটিকে একটি ঘেরাও রাখা এলাকা করা হয়েছে, সে বিষয়ে জনগণের মধ্যে একটি ক্ষোভ নিশ্চয়ই ছিল। একই সঙ্গে আপনি খেয়াল করুন, আমাদের এই বাংলাদেশের পিছনে কিংবা আমাদের এই স্বাধীনতার পিছনে অথবা তারও আগের হিস্ট্রিতে, আমাদের 1947-এর পিছনে, এই যে আমাদের দীর্ঘ হিস্ট্রি, আমাদের দীর্ঘ লড়াই, এই লড়াইয়ে শেখ মুজিব একমাত্র নেতা নন। আমরা আরো অনেক শেখ মুজিবের থেকেও আরো বেশি। আপনার কাছে আরো একবার ফিরবো, আমরা একটু আজিজুল বারী হেলালের কাছে যেতে চাই। আপনার কাছে আসলে জানতে চাইবো একই বিষয়ে, ধানমন্ডি ৩২ নম্বরে এই ভাঙচুরের যে ঘটনা বা আগুনের যে ঘটনা ঘটেছে, এই বিষয়ে আসলে বিএনপির অবস্থান কি? আসসালামু আলাইকুম। আমি বলতে চাই যে দেখেন, এভরি সিনার হ্যাজ এ ফিউচার। প্রত্যেকটা পাপী মানুষের একটা ভবিষ্যৎ থাকে। আপনার এই ধানমন্ডির ৩২ নম্বর স্বাধীনতার পরবর্তী সময়ে এটা একটা দুঃশাসনের কেন্দ্র হিসেবে বিবেচিত হয়েছে বিভিন্ন সময়। এই ৩২ নম্বর থেকেই আপনার বাকশালের ব্যবস্থা জারি হয়েছে, এখান থেকেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, পরবর্তীতে যে মাফিয়া, সবাই এই ৩২ নম্বরকে আইকন হিসেবে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে কল্পিতভাবে বিভিন্ন আইকনিক ফিগার হিসেবে দাঁড় করানো হয়েছে। এখন আপনার 5ই আগস্টে যে বিপ্লব হয়ে গেল, গণ অভ্যুত্থান হয়ে গেল, গণ অভ্যুত্থানের পরে যে ব্যাকল্যাশটা হয়, সেই ব্যাকল্যাশটা তখন না হয়ে এখন দেরিতে হলো, অনেক 6 মাস পরে হলো। এবং গণ অভ্যুত্থানের ফলে পৃথিবীর সমস্ত দেশে এইরকম আপনার বিতর্কিত আইকনিক ফিগারদের মূর্তি ভাঙা বা তাদের সিম্বলাইজ কোনো কিছু ভাঙার আপনার একটা রেওয়াজ কিন্তু আছে। যেমন সাদ্দাম হোসেনের মূর্তি ভাঙা হয়েছিল, কমিউনিস্ট বিপ্লবের নেতা লেনিনের মূর্তি ভাঙা হয়েছিল পেরেস্ত্রোইকা এবং গ্লাসনোতের ফলে গর্বাচভের আমলে। এরপরে হিটলারের মূর্তি ভাঙা হয়েছিল, আপনার ফ্রেঞ্চ বিপ্লবের পরে পাস্তিল দুর্গ ভাঙা হয়েছিল। এইসব বিষয়, এগুলো আপনার গণ অভ্যুত্থানের পরে এই রেওয়াজটা কিন্তু থাকে। কিন্তু বক্তব্য যেটা, সেটা হলো যে ইট ইজ টু লেট, বিকজ আমাদের দেশে 6 মাস হয়ে গেল, এখনো আমরা গণতন্ত্রের পথে উত্তরণ, আমাদের যে অভ্যুত্থানের যে উদ্দেশ্য ছিল গণতন্ত্রের পথে উত্তরণ এবং রাজনৈতিক একটি সরকার প্রতিষ্ঠা, সেই সমস্ত উত্তরণ এবং সরকার প্রতিষ্ঠার পেছনে কোনো প্রতিবন্ধকতা যাতে তৈরি না হয়, সেজন্য আমরা বলছি যে এই যে ব্যাকল্যাশটা 5ই আগস্টের সময় হওয়া উচিত ছিল। তারপরে আমরা এই প্রসঙ্গে আবারও ফিরবো। আমাদের সাথে অধ্যাপক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আছেন। আপনার কাছে একটু জানতে চাইবো, শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের বিষয়ে সরকার হাই কমিশনারকে তলব করে প্রতিবাদ জানিয়েছে। এক্ষেত্রে আসলে আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে বাংলাদেশ সরকার ইতিমধ্যে যা করেছে তা যথার্থই করেছে।
আমরা জানি যে এর আগেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে এ বিষয়ে তলব করা হয়েছিল এবং বলা হয়েছিল যাতে করে শেখ হাসিনা ভারতের মাটিকে ব্যবহার করে বাংলাদেশের রাজনীতির ব্যাপারে কোনো উস্কানিমূলক বক্তব্য না দেয়। কিন্তু আমরা দেখেছি দুঃখজনক বিষয় হলেও সত্য যে তারপরেও ভারত সবসময় এটা চাচ্ছে, বিভিন্ন কায়দায় চাচ্ছে শেখ হাসিনা যাতে করে ওইখান থেকে এর রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে এবং বাংলাদেশে এক ধরনের অস্থিতিশীলতা আহ তৈরি করতে পারে, অস্থিতিশীল একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি করতে পারে। এবং এটা আসলে মূলত ভারতীয় রাজনীতির একটা অংশ। আমি যদি ভুল না করে থাকি তাহলে 13ই ফেব্রুয়ারি অর্থাৎ আগামী সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বৈঠক হবার কথা আছে। এবং সেই বৈঠকটাকে সামনে রেখে আমার মতে সম্ভবত এই মুহূর্তে 6 মাস পরে শেখ হাসিনাকে দিয়ে প্রকাশ্যে একটা বক্তৃতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং এটা হচ্ছে যে শেখ হাসিনা সবসময় এটা করতে চেয়েছেন এবং এই মুহূর্তে সম্ভবত ভারতের সরকারেরও একটা গ্রিন সিগন্যাল ছিল। কারণ আমরা জানি যে এর আগে যেটা হয়েছে সেটা হলো প্রথমে বিভিন্ন কায়দায় মানে সরাসরি বাংলাদেশে ছাত্র জনতার উদ্দেশ্যে যে ভাষণ দেওয়ার যে প্রক্রিয়াটা, এটা আগে ছিল না, সেটা ছিল বিভিন্ন প্রক্রিয়ায় পরোক্ষভাবে। কিন্তু এবার আমরা দেখতেছি যে প্রত্যক্ষভাবে তাকে দিয়ে, এই যে বাংলাদেশ সরকারের এর আগেও ভারতীয় হাইকমিশনারকে এ ব্যাপারে ডেকে সতর্ক করা হয়েছিল, তারপরেও যে গতকাল তাকে এই সুযোগটা তৈরি করে দেওয়া হলো, এটা মূলত ভারতীয় যে এক ধরনের বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করার যে একটা চেষ্টা বা পায়তারা, তার একটা অংশ বলে আমি মনে করি। এবং আমি মনে করি যে এর একটা আন্তর্জাতিক, যে ভারতের বাংলাদেশের মানে বিরুদ্ধে একটা আন্তর্জাতিক রাজনীতিতে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার একটা পায়তারা বলে আমি মনে করি। এবং আপনি যেটা জিজ্ঞাসা করেছেন সেটা হচ্ছে যে বাংলাদেশ যেটা করেছে, আসলে এই মুহূর্তে বাংলাদেশের পক্ষে এর থেকে বেশি কিছু করা সম্ভব না। বাংলাদেশের যে সরকার, সেই সরকার সর্বোচ্চ যেটা করতে পারে সেটা হচ্ছে ভারতীয় যে ভারপ্রাপ্ত হাই কমিশনার আছে তাকে তলব করে তাকে সতর্ক করতে পারে। এবং সেই মুজাহিদুল ইসলাম, আপনার কাছে আবারও ফিরবো। জাহিদ হাসানের কাছে আরো একবার যেতে চাই। জাহিদ, আপনি ভাঙচুরের বিষয়ে বলছিলেন এর আগে, হামলা ভাঙচুরের কারণে যদি দেশে ঘোলাটে পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে আসলে কারা লাভবান হতে পারে বলে মনে করেন? দেখুন, এই ছাত্র জনতার যে সংক্ষুব্ধতা কিংবা ছাত্র জনতার যে ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটা আমরা জুলাই আগস্টেও দেখেছি, আমরা গতকাল রাতে আরো একবার দেখলাম। এই বিষয়ে বাংলাদেশে কোনোভাবে ঘোলাটে পরিস্থিতি তৈরি হওয়ার সুযোগ নেই। আমরা গতকাল জুলাই আগস্টের মতো আরো একবার ইউনিটি দেখলাম। আমরা দেখলাম বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বাংলাদেশের সকল রকমের ছাত্র জনতা গতকাল নেমে এসেছে এবং এটি মূলত বাংলাদেশের ছাত্র সমাজকে অ্যাড্রেস করে শেখ হাসিনার বক্তৃতা দেওয়ার যে দুঃসাহস, সেই দুঃসাহসকে চ্যালেঞ্জ করা এবং ধানমন্ডি 32কে যে ফেসিজমের আইকনিক ফিগার বানিয়ে তোলা, সে আইকনিক ফিগারকে ধ্বংস করে দেওয়ার জন্য। সুতরাং বাংলাদেশের ছাত্র সমাজ, ছাত্র জনতা যখন একতাবদ্ধ থাকে তখন বাংলাদেশকে নিয়ে গণঅভ্যুত্থানের পরে দেখছি যে যখন এই জুলাই মাসে বাংলাদেশের সকল রকমের রাজনৈতিক দল, সকল শ্রেণী পেশার মানুষ, ছাত্ররা একতাবদ্ধ হয়েছে, এরপরে দেশটি রাতারাতি চেঞ্জ হয়ে গেছে। ভারতের হাই কমিশনারকে ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে জবাবদিহি চাওয়া, এটি আমরা গত 16 বছরে দেখিনি। কিন্তু আমরা দেখেছি এই জুলাই গণঅভ্যুত্থানের পরে একাধিকবার নানা ইস্যুতে ভারতের হাই কমিশনারকে ডেকে নানাভাবে তলব করা হয়েছে। সুতরাং ঘোলাটে পরিস্থিতি হওয়ার সুযোগ নেই ততক্ষণ অব্দি যতক্ষণ অব্দি বাংলাদেশের ছাত্ররা, বাংলাদেশের জনতারা, সকল শ্রেণী পেশার মানুষ, সকল রাজনৈতিক দল, সকল ধর্ম বর্ণের মানুষজন একতাবদ্ধ থাকবে, ততক্ষণে ঘোলাটে পরিস্থিতি তৈরি হওয়ার সুযোগ নেই। এবং শেখ হাসিনা যে ঘোলাটে পরিস্থিতি তৈরি করবার জন্য এরকম উস্কানিমূলক কর্মকাণ্ড একের পর এক করে যাচ্ছে, আমরা দেখেছি তিনি ভারতে বসে তিনি বাংলাদেশে স্যাবোটেজ করবার জন্য ঢাকার বিভিন্ন অঞ্চলে নাশকতা চালানোর জন্য প্ল্যান করেছেন। সেই প্ল্যানের একটি অংশ হিসাবে আজকে মেহের আফরোজ শাওনকেও গ্রেফতার করা হয়েছে। এই যে নানাভাবে প্ল্যান করা, নানাভাবে পরিকল্পনা করা, এই পরিকল্পনা তখনই সফল হবে না যখন বাংলাদেশের ছাত্র জনতা একতাবদ্ধ থাকবেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিজের মতো করে অ্যাক্ট করতে পারবে, ল এনফোর্সমেন্টকে ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারবে, ততক্ষণে ঘোলাটের পরিস্থিতি তৈরি হওয়ার কোনো সুযোগ নেই। একই প্রসঙ্গে যদি আজিজুল বারী হেলালকে জানতে চাই, তার কাছে যদি জানতে চাই, সেটা হচ্ছে যে ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুর আগুনের নেপথ্যে ভারতের ইন্ধন রয়েছে বলে মনে করা হচ্ছে, এই বিষয়ে আসলে কি বলবেন? দেখেন, এটা তো স্বাভাবিক যে আমাদের দেশের পরিবর্তনকে ভারত কখনো ভালোভাবে নেয়নি। সব সময় আপনারা একটা নেগেটিভ ন্যারেটিভ তারা তৈরি করে যাচ্ছে আমাদের এই গণ অভ্যুত্থানকে। এবং ভারতের ব্রেন চাইল্ডরাও এখন বাংলাদেশে রয়ে গেছে এবং পরাজিত ফ্যাসিবাদের দোসররাও প্রশাসন সহ বিভিন্ন জায়গা রয়ে গেছে এবং তারা আমাদের অভ্যুত্থানের যে মূল চেতনা,
আপনার গণতন্ত্রের পথে উত্তরণ সেটাকেও বিভিন্নভাবে ব্যাহত করছে। এজন্য আমরা বলছি ইট ইজ ভেরি আর্লি টু কমেন্ট যে আসলে যে আহ, আপনারা ফ্যাসিবাদের যে আইকনিক স্ট্যাচু গুলো বা সিম্বল গুলোকে আপনার নিশ্চিহ্ন বা প্রতিচিহ্নকে নিশ্চিহ্ন করা হচ্ছে, এটার পেছনে অন্য কোনো গল্প লুকিয়ে বাংলাদেশের স্থিতিশীলতাকে নষ্ট করতে চায় কিনা। কিছুক্ষণ আগে প্রফেসর সাহেব বললেন যে আপনার যেটা বললেন সে কথা শুনে আমি যেটা মনে করি যে সারা বিশ্বে বাংলাদেশের একটি আহ, আপনার বাংলাদেশকে একটু নেগেটিভলি পোর্ট্রেট করার জন্য এরকম কোনো ষড়যন্ত্র ভারত আটলো কিনা, এই জন্য আমাদেরকেও খুব সাবধানে আসলে কাজ করতে হবে। কারণ বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরে আমরা যে নৈরাজ্য করছি এরকম ভাবে যদি নেগেটিভ পোর্ট্রেট বিশ্বের বুকে করে, সেজন্য আমাদের সরকারকেও সেই নেগেটিভ যে নেগেটিভটা তৈরি হবে সেটাকে ম্যানেজমেন্ট করার জন্য আমাদের অনেক কথা বলতে হবে। যে এটা আপনার ফ্যাসিবাদের একটা আইকনিক ফিগার ছিল এবং এই আইকনকে নিয়ে বাংলাদেশে দীর্ঘদিন মানুষকে দুঃশাসনের মধ্যে রাখা হয়েছে। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশে যারা এখনো এই ফ্যাসিবাদের দোসর রয়েছে এবং ফ্যাসিবাদের ব্রেন চাইল্ড রয়েছে তাদেরকে গ্রেফতার করে আপনার বিচারের আওতায় আনা দরকার, এবং আওয়ামী লীগ দল হিসাবে যে গণহত্যার সাথে জড়িত সেই সব বিষয়ে বিচারিক সংস্কৃতি আনা দরকার। সেজন্য বলছি যে ষড়যন্ত্র আপনার বাইরের থেকেও হতে পারে, ভিতরের থেকে হতে পারে। ষড়যন্ত্রটা কিসের? যে আমাদের আপনার ডেমোক্রেসি ট্রান্সফর্ম হওয়ার জন্য যে উপায়গুলো আছে সেই উপায়গুলোকে বাধাগ্রস্ত করবার জন্য বিভিন্ন সময় আমি দেখেছি বিভিন্ন সিনড্রোম তৈরি হয়। নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য বিভিন্ন সিনড্রোম নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়। যেমন অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, অনেক কথা বলা হয়েছে নির্বাচনকে থমকে দেওয়ার জন্য। সেজন্য বলছি যে ভারত বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করে বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা তৈরি করে অন্য কোনো ষড়যন্ত্রে লিপ্ত আছে কিনা। এজন্য আমাদেরকে উচিত হবে যে সবকিছু ভেবে চিনতে কাজটা করা এবং আমাদের গণতন্ত্রের পথে উত্তরণের যে পথ নির্বাচন, সেই নির্বাচনের পথকে সুগম করা। জি, আমরা একটু এই বিষয়ে একই প্রসঙ্গে মোহাম্মদ মুজাহিদুল ইসলামের কাছে জানতে চাইব। হামলা ভাঙচুরের কারণে আসলে বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে কিনা? স্বাভাবিকভাবে কিছুটা তো ক্ষুণ্ণ হয়েছে, কারণ আন্তর্জাতিকভাবে আমার পূর্ববর্তী বক্তা যেটা বলেন যে আন্তর্জাতিকভাবে এই বিষয়টাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে সেই উপস্থাপনের ফলে বাংলাদেশের ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়েছে। যে কথাটা আমি আমার পূর্ববর্তী বক্তার সূত্র ধরেই বলতে চাই সেটা হচ্ছে যে 6 মাস আগের যে ঘটনাটা তাৎক্ষণিকভাবে যে ধরনের ভাঙচুর হয়েছে সেগুলো খুবই স্বাভাবিকভাবে নেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে 6 মাস পরে যে পরিস্থিতির কারণে এই ভাঙচুরটা হলো সেই পরিস্থিতিটা যদি বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক যে মহল আছে তাদের কাছে যথাযথভাবে উপস্থাপন করতে ব্যর্থ হয়, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশের এই ক্ষেত্রে এক ধরনের ভাবমূর্তির সংকট হতেই পারে। আর আমি যেটা বলছিলাম শুরুতেই যে ভারত মূলত বাংলাদেশকে মনে করছে যে গত 15 বছরে এটা তার ছিল একটা অভ্যন্তরীণ যে কলোনি মানে উপনিবেশ, এবং সেই উপনিবেশটা তার হাতছাড়া হয়ে গেছে। ফলে এটা ভারতের রাজনীতিতে ভারতীয় রাজনৈতিক দলগুলো ভারতীয় সরকার এটাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না, যে কারণে ভারত যে কোনোভাবেই এই যে এই অস্থিতিশীলতা বা এইটুকু আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করতে চায়। ভারতীয় মিডিয়া এবং তাদের যে লোকবল আছে তারা আন্তর্জাতিকভাবে উপস্থাপন করতে চায় বাংলাদেশ রাষ্ট্র একটা ইসলামী মৌলবাদের রাষ্ট্রের দিকে পরিণত হচ্ছে এবং এখানে সবসময় এক ধরনের সন্ত্রাস আছে। যে কারণে সম্ভবত আমি যেটা মনে করি যে 13ই ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর যে বৈঠক আছে তার আগে এই যে ঘটনাটা এটাকে সেখানেও তিনি উপস্থাপন করবেন বলে একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসেবে এটা আমার অভিমত। ফলে এই বিষয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হওয়ার যথেষ্ট কারণ আছে, কিন্তু বিষয়টি যদি আমরা কাউন্টার অর্থাৎ সরকারের পক্ষ থেকে যদি এটাকে মোকাবেলা করা সম্ভব হয় তাহলে সেই ক্ষেত্রে খুব বেশি ঝুঁকি থাকবে না। অর্থাৎ এর যে যথার্থতা যে শেখ হাসিনা আসলে কি করেছেন, গত 15 বছরে কি করেছেন এবং জুলাই আগস্ট মাসে কি করেছেন, তার যে এই যে হত্যাযজ্ঞ সেই যজ্ঞটাকে যে তুলে ধরা, সেই তুলে ধরাটা যদি আন্তর্জাতিকভাবে তুলে ধরা যায় তাহলে তার যে ওই যে সবাই যেটা আমরা বলছি যে স্বৈরাচার, তার যে স্বৈরাচারী যে কর্মকাণ্ড সেটাকে যদি তুলে ধরা যায় তাহলে সেই ক্ষেত্রে ভাবমূর্তিটা অতটা নষ্ট হবে না। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখছি সেটা বাংলাদেশের ভাবমূর্তির জন্য অবশ্যই আন্তর্জাতিক অঙ্গনে আমাদেরকে সতর্ক হতে হবে। জি, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।